আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টান টান উত্তেজনা। রাজধানীর সবখানে কড়া নিরাপত্তা, রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট, আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সবশেষ 13ই নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনী চেয়েছে আদালত। আবার বছর খানেক আগেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজড ঘোষণা দেওয়া সরকারের মিত্ররা আওয়ামী লীগ ঠেকানোর মহড়া দিচ্ছেন রাস্তায় রাস্তায়। সরকারের পক্ষ থেকে নগরবাসীকে দেয়া হচ্ছে আশ্বাস, তবে বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে দিশেহারার চিত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে নেওয়া হয়েছে যুদ্ধ প্রস্তুতি, তবে এর মধ্যেও নগরে দেখা যাচ্ছে অস্থিরতা। লকডাউনের একদিন আগেই ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। আওয়ামী লীগের কর্মসূচির দিনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শহরের বহু স্কুল কলেজ। বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিও একই সিদ্ধান্ত নিলেও সরকারের চাপে সরে এসেছে কয়েকটি। অনেকে নিচ্ছেন কৌশলগত অবস্থান। প্রতিষ্ঠান খোলা রাখলেও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস। রাজধানীর অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন ঠেকাতে সরকারের ব্যাপক চেষ্টার মধ্যেও নগরে দেখা যাচ্ছে কর্মসূচির প্রভাব। বৃহস্পতিবার বাস্তবে লকডাউন কর্মসূচি কতটা সফল হলো বা হলো না সে প্রশ্নকে ছাপিয়ে ইতিমধ্যে সাবেক শাসক দল সরকারিভাবে নিষিদ্ধ হলেও নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতে পেরেছে, এমনটা মনে করছেন অনেকেই। প্রশাসন এতটাই চিন্তায় পড়েছে যে তারা মানুষকে আস্থা ভরসা জোগাতে পাল্টা প্রচারে নেমেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে 13ই নভেম্বর। এই ঘোষণার দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো 4 দিনের কর্মসূচি দিয়েছে। সবশেষ দিন মানে 13ই নভেম্বর দলটি ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। অনলাইনে প্রায় 2 সপ্তাহ ধরে কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে। কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ঝটিকা মিছিল। এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় কয়েকটি বাসে। ময়মনসিংহে বাসে আগুনে প্রাণ হারান একজন। এসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই করছে এসব নাশকতা। এমন পরিস্থিতিতে জনমনের সংখ্যা বাড়ছে, আর আওয়ামী লীগ ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কয়েকদিন ধরে রাজধানীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা মাত্র 15 মাস আগে নাগরিকের মোবাইল ফোন চেকের বিরুদ্ধে সোচ্চার থাকলেও এখন সবাই নীরব। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেটে দেখছে পুলিশ। এ কাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকরাও। লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার, সরকার উৎকণ্ঠা এবং রাস্তায় যুদ্ধ প্রস্তুতিতে সারা দেশে এখন একটাই প্রশ্ন, কি হতে যাচ্ছে 13ই নভেম্বর? গত 12ই মে থেকে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে। তা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা গত কয়েক মাসে ঝটিকা মিছিল করে আসছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরকারের গ্রেপ্তার কার্যক্রম। আবার গত বছরের 5ই আগস্টের পর থেকে দলটির প্রথম ও দ্বিতীয় সারির বেশিরভাগ নেতাই হয় বিদেশে, না হয় ঘরছাড়া। এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল, কিন্তু গত 10ই নভেম্বর থেকে ধীরে ধীরে আওয়ামী লীগের কর্মসূচির প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে রাজধানীতে। এমনকি আওয়ামী লীগ বিরোধী ও সরকার সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে করছেন। 12ই নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। সন্ধ্যার পরপর চিত্র আরো বদলে যায়। এরই মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। এর আগের রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসারের এক সদস্য। অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল। গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে। ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন,
গত 11 দিনে 15টি জায়গায় 17টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর গত 2 দিনে 9টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে সকালে উদ্ধার করা হয় 2টি পেট্রোল বোমা। দর্শক, গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। মৌলভীবাজারে রেল লাইনে 12 নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ঘটছে এ ধরনের ঘটনা। এসব ঘটনার দায় আওয়ামী লীগকে দিচ্ছেন সরকার সমর্থকেরা। অন্যদিকে আওয়ামী লীগের দাবি সরকার অনুসারীরাই পরিকল্পিত নাশকতা করছে। শুরুতে সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই কর্মসূচিকে গুরুত্ব দিতে দেখা যায়নি। তবে গত 10 নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিটিং মিছিল সংগঠিতভাবে করেছে তাতে প্রশাসন নড়ে চড়ে বসেছে। নির্বাচন নিয়ে প্রশিক্ষণ দিতে সেনাবাহিনীর অর্ধেক জওয়ানকে ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিন 10 আগে। আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় ব্যারাকে পাঠানো সেনাদেরকে ফের ময়দানে আনা হয়েছে। গত 4-5 দিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় লাগাতার ধরপাকড় চলছে। সরকার পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো জোরদার হয়েছে দমন অভিযান। এসব অভিযানে সাধারণ মানুষও আটক হচ্ছেন বলে অভিযোগ উঠছে। চট্টগ্রামে একজন জুলাই যোদ্ধার ফেসবুক পোস্টের ভিত্তিতে 12 নভেম্বর বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালায় পুলিশ। আটক করা হয় 7 জনকে। সমকালের প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের লকডাউন সফল করতে নওফেলের বাসায় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করে ফেসবুকে পোস্ট দেন একজন জুলাই যোদ্ধা। পরে পুলিশ তল্লাশি চালায়। বাসায় নওফেলের পরিবারের কাউকেই পাওয়া যায়নি। তবে নওফেলের ছোট ভাইয়ের মালিকানাধীন একটি ক্যাফের 7 কর্মচারীকে আটক করা হয়। ক্যাফেটি গত বছরের 5ই আগস্টের পর বন্ধ হয়ে যায়। এরপর থেকে কর্মচারীরা নওফেলের বাসায় খাবার তৈরি করে ফুডপান্ডার মাধ্যমে বিক্রি করতেন। সরকার এমন কড়াকড়িতে আওয়ামী লীগের কর্মসূচির দিনটির আগে প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। ঢাকার রাস্তাঘাটে 12 নভেম্বর ছিল অনেকটাই ফাঁকা। সন্ধ্যার পর আরো শুনশান হতে শুরু করে বিভিন্ন এলাকা। আবার এমন কিছু ঘটনা ঘটেছে যেসব স্থানে, যে জায়গাগুলোয় সরকার সমর্থকদের পুরোপুরি দখলে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি স্থাপনার মূল ফটকে গভীর রাতে ঝুলানো হয় তালা। সেগুলোর উপর লেখা ছিল লকডাউন বিএসএল। দর্শক, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্বই নেই। সেখানে 5টি ফটকে কিভাবে তালা ঝুলিয়ে দিল সেই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। ভয় শুধু রাস্তায় নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পেয়ে বসেছে। নিরাপত্তাহীনতার শঙ্কায় রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে 13 নভেম্বর ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠান চলবে অনলাইন ক্লাসে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় একই ধরনের সিদ্ধান্ত নেয়। তবে সরকারের চাপে পিছু হটে অনেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় কর্তৃপক্ষ। তবে বন্ধ রাখা হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা। শান্তা মারিয়াম ইউনিভার্সিটি 11 নভেম্বর শিক্ষার্থীদের নোটিশ দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত জানায়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও নিয়েছিল একই সিদ্ধান্ত, কিন্তু সরকারের চাপে তারা পিছিয়ে এসেছে। অবশ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার মাধ্যমে তারা একটি বার্তা দিচ্ছেন। সেটি হলো নিরাপত্তার দায় দায়িত্ব নিজেদের কাঁধে তারা নেবেন না। রাজধানীর বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য 13 নভেম্বর ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা দিয়েছে। বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও কাজ করবেন বাসা থেকে। সব মিলিয়ে নানান শঙ্কা। আর সরকার অতি প্রতিক্রিয়ায় ক্ষমতা হারানোর 15 মাসের মাথায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। দিন শেষে সরকারের দুশ্চিন্তা আরো বেড়েছে। 13 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিনক্ষণ ঠিক করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার সেনা সদরে এই চিঠি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিমানবন্দরের পাশাপাশি সকল রেলপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাউকে সন্দেহ হলেই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এত এত নির্দেশনার পরও সরকার একদিকে যেমন জনমনের স্বস্তি আনতে পারছে না, তেমনি নিজেও টেনশন মুক্ত হতে পারছে না। উপায় না দেখে নিজের মিত্র দলগুলোকে মাঠে থাকারও অনুরোধ জানিয়েছে। একদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয়। সেখান থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে বিএনপি, জামাত, এনসিপি কে মাঠে থাকার অনুরোধ জানানো হয়েছিল। কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। সরকারের ডাকে সাড়া দিয়ে মাঠে মহড়া দিতে শুরু করেছে মিত্ররা। কিংস পার্টি এনসিপির পক্ষ থেকে 12 নভেম্বর সন্ধ্যায় বাংলা মোটর শাহবাগ এলাকায় মিছিল করা হয়। অন্যদিকে জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি ইসলামী দল 13 নভেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো তেমন কোনো ঘোষণা আসেনি। দর্শক, প্রশ্ন হলো, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, সরকার একাধিক ব্যক্তি এরই মধ্যে একাধিকবার যে দলটির অস্তিত্ব নেই বলে ঘোষণা দিয়েছেন, সেই দলটির অনলাইনে ঘোষণা করা কার্যক্রমে সরকার এমন অস্বস্তি আর উদ্বেগের মধ্যে পড়ে গেল কেন? গত নভেম্বর থেকে শেখ হাসিনা দিল্লি থেকে অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতেন। তখন থেকে অধ্যাপক ইউনূস বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বিষয়টি অধ্যাপক ইউনূস তুলেছিলেন। গত কিছুদিন ধরে শেখ হাসিনার ইমেলে দেওয়া সাক্ষাৎকার পশ্চিমা ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি আরো বেড়েছে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এভাবে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে। বুধবার ঢাকায় ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এই বার্তা দেন। ফলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকার অস্বস্তি দিনকে দিন বাড়ছে। সরকারের সেই অস্বস্তি আরো বাড়াচ্ছে আন্তর্জাতিক মিত্ররা। এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকার উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে। ব্রিটিশ সাংসদরাও চিঠি দিয়েছেন। সবশেষ লন্ডনের হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান 11 নভেম্বর সকল দলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়ে বিবৃতি দিয়েছেন। এমন পরিস্থিতি সত্ত্বেও সরকারের মিত্ররা গত 15 মাসে আওয়ামী লীগকে অসংখ্যবার বিলুপ্ত ঘোষণা করেছে। কিংস পার্টির নেতাদের মুখ থেকে বারবার শোনা গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করার ঘোষণা। কিন্তু গত কয়েকদিনে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের ঘোষণা করা কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ঘিরে ধরেছে সরকারকে। ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীর হাজার হাজার সদস্য দিন-রাত একাকার করে দায়িত্ব পালন করছেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, লকডাউন কর্মসূচি ঠেকাতে আরো কঠোর হবে সরকার। ওয়াকিবহুল মহল মনে করছে সাধারণ মানুষের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্যতা কি পুনরুদ্ধার করে ফেলেছে? না হলে গত 16 মাসে দলটির প্রায় 50,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় সারির বহু নেতা ঘর ছাড়া। এমন পরিস্থিতিতে পড়া একটি দলের অনলাইনে ঘোষণা করা কর্মকাণ্ড নিয়ে সরকার এতটা ব্যতিব্যস্ত হয়ে উঠছে কেন? রাস্তায় পুলিশের কড়াকড়িতে মানুষের মধ্যে ভয় আরো বাড়ছে। অনেকে প্রশ্ন রাখছেন, সরকার ভয়ই কি প্রমাণ করে যে আওয়ামী লীগের কর্মসূচির অনেকটাই সফল হয়ে গেছে? অনেকে বলছেন, আওয়ামী লীগ চায় মানুষ যাতে বাইরে বের না হয়, ঘরে থাকে। এখন সরকার যদি এতটা কড়াকড়ি আরোপ করে, তাহলে মানুষের মনের মধ্যে তো সেই ভয় চলেই আসছে। 13 নভেম্বর ঢাকা লকডাউনের কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা এবং উৎকণ্ঠা দুই আছে। প্রশ্ন হলো, মানুষের মধ্যে এই ভয় কি 13 নভেম্বর শেষ হবে, নাকি এর রেশ থেকে যাবে? অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার। আর আওয়ামী লীগ গত 16 মাস যাবৎ নিষিদ্ধ অবস্থায়, 16 মাস নয়, এই বছরের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এই নিষিদ্ধ থাকবার পরেও আওয়ামী লীগ জেগে উঠেছে, জোরালো ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামীকাল 13 নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। অন্যদিকে
আওয়ামী লীগ নেতারাও জোরালো ভাবে জোর দিয়ে দাবি করছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। এর আগে গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে এই ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে। আসলে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ এগুলো কি আওয়ামী লীগ করছে কিনা সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগের আমরা এই যে এতদিন যাবত যে মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, কর্মসূচি হচ্ছে, কোথাও এখন পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি কিন্তু দেখিনি। এই জ্বালাও পোড়া আমরা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করে কুখ্যাত স্বীকৃতি অর্জন করেছে। আজকে যে বিএনপি জামাত কিংবা কোন থার্ড পার্টি জঙ্গি সংগঠন ককটেল বিস্ফোরণ করে কিংবা বাসে আগুন দিয়ে আতঙ্ক তৈরি করছে না, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমি প্রশ্ন রেখেছিলাম যে পুলিশ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লকডাউন থামিয়ে দেবে, আসলে কি পারবে? সত্যিকার অর্থে পুলিশের অবস্থা যদি দেখেন, পুলিশ কিন্তু প্রচন্ড দুর্বল একটা ভিত্তির মধ্যে দাঁড়িয়ে গেছে গত 16 মাসে। গত 5 অগাস্ট সময়কালে পুলিশের উপর বর্বরোচিত হামলা করে পুলিশ মেরে ফেলানো হয়েছে। তারপর থেকে পুলিশের মনোবলটা ভেঙে ফেলানো হয়েছে এবং পুলিশের এই মনোবল আর চাঙ্গা হয়নি। এই চাঙ্গা করবার যে দায়িত্ব, যে নেতৃত্ব, নেতার, পুলিশের সেই নেতা নেই। এই মুহূর্তে আপনি যদি পুলিশের মধ্যে দেখেন যে একদম টপ থেকে আইজিপি থেকে শুরু করে বিভিন্ন ইউনিট প্রধান, বিভিন্ন রেঞ্জ ডিআইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ প্রধান ইত্যাদি, তারা কিন্তু অপেশাদার, অনভিজ্ঞ। তারা একটা পর্যায়ে আছে না যে একটা পর্যায়ে দায়িত্ব পালন করে এখানে গেলাম। এই মুহূর্তে এমন ইউনিট প্রধানও আছেন যিনি একটা জেলাও চালাননি, তাকে দেওয়া হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিংবা রেঞ্জ প্রধান, রেঞ্জ ডিআইজি দায়িত্ব দেওয়া হয়েছে। অনভিজ্ঞতার কারণে নানা রকম বিকৃতি ঘটনা ঘটছে, বিকৃতি কথাবার্তা বেরিয়ে আসছে। এই যে আপনারা দেখলেন যে গতকালকে সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাইরেক্ট ব্রাশ ফায়ার করবার হুমকি দিয়েছেন। এটি কি কোনো পেশাদার, পেশা সুলভ কথাবার্তা, পেশাদার আচরণ? আচরণ নয়। শীর্ষ নেতৃত্ব আসলে অনভিজ্ঞ এবং অপেশাদার। এই অনভিজ্ঞ অপেশাদার নেতা দিয়ে পুলিশকে একটা কন্ট্রোল, একটা শৃঙ্খলা বাহিনী আমরা আজ থেকে 1.5 বছর আগে বা তার আগে যেটি দেখেছি, সেই জায়গাটায় পুলিশ নেই। সর্বস্তরে পুলিশের মধ্যে চাকরি নিয়ে এখন একটা বিতৃষ্ণ এসে গেছে, সংশয় এসে গেছে। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে বহু পুলিশ অন্যায়, একদিকে তাদের উপর হামলা হয়েছে, আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে এখনো পর্যন্ত টেনশনে আছে যে কোনো সময় চাকরি না চলে যায়। এই যে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তাকেও বলা হতো বর্তমান ব্যবস্থার পক্ষের মানুষ, কিন্তু আপনারা দেখলেন যে 2 দিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই কারণে চাকরি হারানোর ভয়ে ভীত পুলিশ। এই পুলিশ আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে, নেতারা যেভাবে বলছেন যে সত্যিকার অর্থে যদি রুখে দাঁড়ায় কিংবা এই যে অবৈধ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়ে ঢাকায় আসতে পারে, পুলিশের পক্ষে সম্ভব না। আরো ইতিবাচক দিক আছে, দেখুন সেনাবাহিনী মাঠ থেকে 50% গত 5 নভেম্বর থেকেই উঠে গেছে। 30,000 মাঠে থাকতো সারা বাংলাদেশে, এখন 15,000-এরও কম সেনা, নৌ, বিমান, বিভিন্ন বাহিনী যে মাঠে ছিল। এবং গতকালকে এই যে সীমিত যে বাহিনীটা আছে বাহিরে, গতকালকে নতুন করে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হয়েছে। এটি জারি হওয়ার কথা ছিল না, এটা হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব ছিল, এমন আলাপ আলোচনা ছিল, কারণ সেনাবাহিনী পুরোটা উঠে যাওয়ার কথা। আপনারা শুনেছেন যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে একতরফা কোনো নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করবে না।
সেই জায়গায় সেনাবাহিনী আস্তে আস্তে আসলে উঠে যাবে। কিন্তু গতকালকে অনেক দেন দরবার করে, অনেক রিকোয়েস্ট করে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এবং এটি ব্যতিক্রমী। গত 1.5 বছরে প্রায় 2 মাস করে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হতো, কিন্তু গতকালকে বাড়ানো হয়েছে 3.5 মাসের জন্য, আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আজকে থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকবে। ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, নির্বাচন হয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা হবে, সেই সহিংসতা কালেও কমপক্ষে 15 দিন যাতে সেনাবাহিনী মাঠে থাকতে পারে, এই জন্য আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার ঘোষণা করা হয়েছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই যে 3.5 মাস সময়, এর মধ্যে 1 সপ্তাহ পরে ঘটতে পারে, 1 মাস পরে ঘটতে পারে, ভিন্ন ঘটনার আভাস আমরা পাচ্ছি বিভিন্ন ক্ষেত্র থেকে। পুলিশ আছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সীমিত সংখ্যক আছে, এবং আজকে যেটি জানা গেল যে ঢাকা এবং ঢাকার আশপাশে বিজিবি নামানো হয়েছে। এতে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই যে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো তৎপরতা রোধ এবং নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আজকে বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীতে 12 প্লাটুন ও ঢাকার আশপাশের জেলায় 2 প্লাটুন সহ মোট 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 1 প্লাটুন মানে সর্বনিম্ন জনবলের যে ইউনিটটা, বিশেষ করে আর্মি কিংবা বিজিবির সেই ইউনিটটা, এই ইউনিটে ম্যাক্সিমাম 30, 40 বা 50 জন ম্যাক্সিমাম সদস্য থাকে। তাহলে 12 বা 14 প্লাটুনে কতজন সদস্য থাকতে পারে, তাহলে চিন্তা করো, তারা মোবাইল ডিউটি পালন করবে। সব কথার শেষ কথা, পুলিশ সক্রিয় নয় সত্যিকার অর্থে, সেনাবাহিনী অর্ধেক উঠে গেছে, খানিকটা আছে, বিজিবি 12 প্লাটুন রাজধানীতে। যেটাই হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা আপনি হিসাব করুন বা যেটি হোক না কেন, সব কথার শেষ কথা, আওয়ামী লীগ নেতারা যেভাবে বলছেন সেইভাবে শক্তি সামর্থ্য নিয়ে যদি রাজধানীতে দাঁড়াতে পারে, এই শৃঙ্খলা বাহিনী দিয়ে কাজ হবে না। এবং অন্যান্য যে রাজনৈতিক দল প্রতিরোধ করবে বা দাঁড়াবে, এখন পর্যন্ত আমরা আগামীকালকে কেন্দ্র করে বিএনপির কোনো মুখোমুখি কর্মসূচির কথা শুনিনি। জামাত, শিবির বা এরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কিছু কর্মসূচির কথা